হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমি ভারতী কাহিনীগুলির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা তো আগের ব্লগে দেখতেই পেয়েছিলে পুরী থেকে আমরা সেফলি আগরতলা এয়ারপোর্টে ল্যান্ড করে গেছিলাম। তারপর সেখান থেকে বাড়িও পৌঁছে গেছি সাবধানে, কিন্তু তারপর আমার আর ভিডিও করা হয়নি, কারণ বুঝতেই পারছো অনেক দিন পর বাবার বাড়িতে এসেছি। আর সবাইকে পেয়ে এতটাই আনন্দিত, এতটাই উৎফুল্ল কি ফোন বার করে আর ভিডিও করা হয়নি। 2-4 দিন বেশ মনের মতন করে রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ কতটা ধকল গেছিল সেই ব্যাঙ্গালোর থেকে কলকাতা, কলকাতা থেকে পুরী, পুরী থেকে আবার ত্রিপুরা, আর শরীর দিচ্ছিল না। তো যাই হোক, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বিশেষ এক জায়গায় যাব, বিশেষ কাজে। কোথায় যাচ্ছি এবং সেখানকার কি মহত্ব রয়েছে তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো চলো আমার সাথে দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। উত্তর পূর্ব ভারতের এই পাহাড়ি রাজ্য ত্রিপুরাটিতে রয়েছে চারিদিকে সবুজের সমারোহ। এটি কিন্তু দেশের মধ্যে তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য এবং তার রাজধানী হল আগরতলা। এই ত্রিপুরা রাজ্যের পূর্ব দিকে যেমন আসাম এবং মিজোরাম রয়েছে, তেমনি উত্তর, দক্ষিণ এবং পশ্চিমে কিন্তু রয়েছে বাংলাদেশ। ত্রিপুরা রাজ্যটি কিন্তু কয়েক শতাব্দী ধরে মাণিক্য রাজবংশ দ্বারা শাসিত ছিল। ব্রিটিশ রাজত্বকালে এটি একটি দেশীয় রাজ্যে পরিণত হয় আর 1947 সালে স্বাধীন ভারতে অন্তর্ভুক্ত হয়। আর 1972 সালে এটি ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। ত্রিপুরাতে কিন্তু দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেগুলো বিশেষ করে পর্যটকদের মন কেড়ে নিতে পারে। তার মধ্যে বিশেষ করে রয়েছে উজ্জয়ন্ত প্রাসাদ, নীরমহল, ঊনকোটি, যেখানে রয়েছে পাথরে খোদাই করা ভাস্কর্য। তাছাড়া রয়েছে ত্রিপুরা সুন্দরী মন্দির, আরও কত কী। আজ আমরা সেই ত্রিপুরা সুন্দরী মন্দিরেই যাব, যেটা সতীর 51 পীঠের মধ্যে একটা পীঠ। কিংবদন্তি অনুযায়ী সেখানে পড়েছিল সতীর ডান পা। তাহলে চলো আজকে আমাদের সাথে তোমরাও দর্শন করে নেবে এই শক্তিপীঠের শক্তি মা ত্রিপুরা সুন্দরীকে। তো আমরা পৌঁছে গেছি মন্দিরে। এবারে একটা দোকানে ঢুকে আমরা জুতো টুতো রেখে হাত টাত ভালো করে ধুয়ে পা ধুয়ে আমরা এখান থেকে একটুখানি ডালাটা সাজিয়ে নেব। সেখানে নিয়ে নিচ্ছি আমরা প্যাড়া, যেটা মাকে ভোগ হিসেবে নিবেদন করব। আর তার সাথে শাঁখা, সিঁদুর, ফুল, যে যেরকম ডালা সাজিয়ে নিতে পারে সব কিছুই কিন্তু এখানে রয়েছে। এই মন্দিরের চারিদিকেই কিন্তু এরকম ছোট ছোট দোকান রয়েছে, যেগুলোতে কিন্তু ফুল, মালা, প্যাড়া এই সমস্ত কিছু পাওয়া যায়। আমি অনেক দিন পর মন্দিরে এসেছি যদিও, আর এসে দেখছি এখানে এরকম কনস্ট্রাকশন চলছে, সুন্দর করা হচ্ছে মন্দিরটাকে আরও। যেহেতু এখানে ভক্তদের অনেক বেশি পরিমাণে আগমন হয়, আর দেওয়ালির সময় প্রচুর প্রচুর পরিমাণে ভক্তরা আসেন দূর দূর থেকে, তো সেই জন্য মন্দির প্রাঙ্গণটাকে অনেক বেশি বড় করা হচ্ছে, সুন্দর করা হচ্ছে আরও। তো আমরা চলো মন্দিরের দিকে এবারে যাই। আর এখানে দেখো প্রচুর পাঠা রয়েছে, সেগুলোকে সব বলি দেওয়া হবে। এখানে পাঠা বলি হয় ওই যে পর্দা টাঙানো রয়েছে সেই রুমগুলোতে। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই মন্দিরের দিকে। আর আমরা যেহেতু পুজো দেব, পুজোর সময়টাতে আমরা এসছি, তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখাবো। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে কিন্তু এই মন্দিরটা রয়েছে, এবং যে শহরের উপরে মন্দিরটা রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে উদয়পুর। আগরতলা থেকে বাই রোডেও আসা যায়, যেমন আমরা বাই রোডে এসেছি, তেমনি কিন্তু ট্রেনেও আসা যায়। এই মন্দিরটা কিন্তু মাতাবাড়ি নামে ভীষণভাবে জনপ্রিয়। মাতাবাড়ির এই মন্দিরটা কিন্তু একটা ছোট পাহাড়ের উপরে রয়েছে, এবং এই পাহাড়ের আকৃতিটা না অনেকটা দেখতে কচ্ছপের মতন। জানো তো এই মন্দিরের ভেতরে না দুটো পাথরের মূর্তি রয়েছে, একটা 5 ফুট উঁচু আর একটা 2 ফুট মতো ও লম্বা। যেটা 5 ফুট উঁচু সেটা বড় মূর্তি, আর সেটাই দেবী ত্রিপুরা সুন্দরীর মূর্তি। আর যে ছোট মূর্তিটা রয়েছে সেটা হচ্ছে ছোট মা, সেটাকে ছোট মা বলা হয়ে থাকে, এবং সেটা নাকি দেবী চণ্ডীর মূর্তি। লোক বলে থাকে যে ছোট মূর্তিটি ত্রিপুরার রাজাদের যুদ্ধক্ষেত্রে রাজারা নাকি নিয়ে যেতেন। সকাল থেকেই পুজো শুরু হয়ে যায়, আর এখানে আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি। দেখো কতটা ভিড় রয়েছে। পুরোহিত মশাইকে গোত্র এবং যার নামে পুজো হবে সেটা বলে পুজোটা দিয়ে দিচ্ছি আমি। আর এখানে বোনও দাঁড়িয়ে পড়েছে, বোনেরও পুজো দেওয়া বাকি রয়েছে, আমার অলরেডি হয়ে গেছে। তা আমি এখানে সাইডে এবার দাঁড়াবো, বোনের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা
যাব, পুরো মন্দিরটা একটু ঘুরবো। আর এখানে বাবা মুনিয়াকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু প্রচণ্ড ভিড়। পুরোহিত মশাই কিন্তু ভক্তদের ডালাটাকে মায়ের পায়ে ছুঁইয়ে মায়ের পা থেকে ফুল ভক্তদেরকে দিয়ে দেয়। ত্রিপুরা সুন্দরী মায়ের এই মন্দিরে পুরোহিত মশাইরা কিন্তু টাকা পয়সা নিয়ে কোনো চাহিদা করেন না। অন্যান্য অনেক মন্দিরে কিন্তু সেটা হয়। এখানে কিন্তু যে যেমন পারে, যার যেরকম ক্ষমতা সে সেরকমই কিন্তু দিয়ে থাকেন। তো এখানে দেখো মাকে সুন্দর করে সাজানো হচ্ছে। অনেকেই কিন্তু মাকে শাড়ি দিয়ে থাকে, সবার শাড়ি কিন্তু মায়ের গায়ে চড়ানো হয় আর ফুলমালা দিয়ে সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে। এই হচ্ছে আমাদের ত্রিপুরা সুন্দরী মা। খুবই জাগ্রত এই ত্রিপুরা সুন্দরী মা, সেই জন্য এই মন্দিরে কিন্তু ভক্তদের ভিড় সব সময়ই লেগে থাকে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা বাইরে বেরিয়ে এসেছি। আর এখানে দেখো কত ঘন্টা ঝোলানো আছে, বড়দের থেকে বাচ্চারাই ভীষণ মজা পায় এই ঘন্টাগুলো বাজাতে। যাই হোক, আমরা এইবারে একটা দিঘিতে যাব। নিচে একটা দিঘি রয়েছে মন্দিরের নিচটায়, তো ওই দিঘিতে প্রচুর মাছ এবং কচ্ছপ রয়েছে। আমরা ওই দিঘিটা একটু যাব, তার আগে মন্দিরটা একটু প্রদক্ষিণ করে নিই। মন্দির চত্বরটা তোমাদেরকে একটু দেখিয়ে তারপর নিচে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ একটা কি সুন্দর পলাশ ফুলের গাছ রয়েছে এবং গাছ ভর্তি কিন্তু ফুলও ধরে রয়েছে। আর তার জন্য না মন্দির চত্বরটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর দেখতেই পাচ্ছ ভক্তদের ভিড়। এই ভক্তদের ভিড় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও কিন্তু ভীষণভাবে বাড়ছিল। আর আমরা যখন পুজো দিয়েছিলাম তখন ভিড় ছিল বটে, কিন্তু এতটাও ছিল না, তাই আমাদের পুজোটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে যদি পুজো কমপ্লিট করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো। তারপর বলি শুরু হয়ে যায়, বলি শুরু হয়ে গেলে তো তখন আর পুজো হয় না। তারপরে আবার গেট বন্ধ হয়ে যায়, গেট বন্ধ হয়ে যাওয়ার পর আবার 3টে সাড়ে 3টের দিকে খোলে, সেই সময় আবার পুজো দেওয়া যায় বা বিকেলের দিকটায় করে পুজো দেওয়া যায়। চলো এবারে একটু দিঘিটা ঘুরে আসি। আর দিঘির পাড়ে দেখো এরকম ছোট ছোট দোকান বসানো রয়েছে এবং দোকানে কিছু কিছু খাবার দোকানও রয়েছে। আবার তার সাথে সাথে বিভিন্ন জিনিসপত্র, পুজোর জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, এসব কিন্তু এখানে রয়েছে। আর এই দিঘিটা দেখো কতটা বড়। দিঘির চারপাশে কিন্তু অনেকগুলো ঘাট বানানো রয়েছে, সেই ঘাটে নেমে অনেকে কিন্তু স্নানও করে থাকে। আর আমরা এখন যে ঘাটটায় নেমেছি সেটায় কেউ স্নান করে না, কিন্তু বিশেষ করে মাছ এবং কচ্ছপকে খাবার দেওয়ার জন্যই কিন্তু নামে। দেখতেই পাচ্ছ এখানে কত বিস্কুট এবং মুড়ি এগুলো ছড়ানো রয়েছে। বিস্কুট এবং মুড়ি ওই দোকানে, উপরের যে দোকানগুলো রয়েছে সেখানেই কিনতে পাওয়া যায়, বা অনেকে বাড়ি থেকেও নিয়ে আসে। তো এই দেখো এদেরকে দিচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ একটা কচ্ছপ সুন্দর করে বিস্কুটটা খাচ্ছে। এই কচ্ছপগুলো কিন্তু ওই জলের মাঝখান থেকে পাড়ের দিকে চলে আসে খাবার খাওয়ার জন্য। জানো তো এই কচ্ছপগুলোকে না ভক্তরা ভীষণ মানে এবং পুজো করে। তার কারণ কি জানো? এই যে ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রাঙ্গণটা রয়েছে না, সেটা অনেকটা কুর্ম পিঠের মতো, সেই জন্য এটাকে কুর্ম পিঠ নামেও কিন্তু অনেকে জানে। জানো তো এই কচ্ছপগুলোকে না বোস্তামি কচ্ছপও নাকি বলা হয়ে থাকে, কিন্তু এর সংখ্যা না অনেকটা বিলুপ্ত প্রায়। আবার বলা হচ্ছে কি এই যে কল্যাণ সাগর, মানে এই যে দিঘিটা রয়েছে সেটাকে কল্যাণ সাগর বলে, এই কল্যাণ সাগরে নাকি এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর এই কচ্ছপগুলোকে মানার আরেকটা কারণও রয়েছে, যেহেতু এদেরকে কুর্ম বলে, আর কুর্ম যেহেতু বিষ্ণুর অবতার, সেই জন্য বিষ্ণুর এক রূপ হিসেবেও কিন্তু এই কচ্ছপগুলোকে মানে পুজো করা হয়ে থাকে বা মানা হয়ে থাকে। তো সেই জন্য সবাই কিন্তু এদের গায়ে বা মাথায় ধরে প্রণাম করে, ওরা কিন্তু কিছুই করে না। এই কল্যাণ সাগরে না প্রচুর মাছও রয়েছে। এই মাছগুলো আজকে খুব একটা বেশি দেখতে পাইনি, হয়তো ঠান্ডার জন্য ঘাটের দিকটায় আসছে না, কিন্তু আজকে অলরেডি 2 থেকে 3টে কচ্ছপ কিন্তু দেখা হয়ে গেছে। জানো তো কিছুদিন আগে এখানে ঘটেছিল একটা বিরল ঘটনা, মানে কিছুদিন বলতে 1-1.5 বছর তো হয়ে গেছে। শুনেছিলাম এবং নিউজ পেপারেও পড়েছিলাম, টিভিতেও নিউজে দেখেছি যে এখানে কি হয়েছিল, এই যে এখানে কচ্ছপগুলো রয়েছে, এই কচ্ছপগুলোর মধ্যে কোনো একটা কচ্ছপ নাকি এরকম ঘাট বেয়ে বেয়ে, ঘাটের সিঁড়ি বেয়ে বেয়ে, একদম মন্দিরের সিঁড়ি বেয়ে মায়ের দরজা অবধি পৌঁছে গেছিলো। কিভাবে পৌঁছেছে বা কি হয়েছে কেউ কিন্তু বলতে পারেনি। ভাবলেও কিন্তু জিনিসটা ভীষণই অবাক লাগে, তাই না বলো? যাই হোক, আমাদের তো কচ্ছপদের খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা উপরে উঠে দেখছি এখানে কুল, তারপরে শশা, আমড়া, এগুলো সব মাখা করছে। আর এই পাশে ডাব নিয়ে বসেছে। তো মুনিয়া বলছিল ডাব খাবে, তো বাবা, বোন, মা, মুনিয়া সবাই ডাব খেলো, আর আমি নিলাম আমড়া আর শশা।
তো আমরা দেখে আমরা মাখাটা দেখে আমার মুনিয়া বলছে আমাকেও ফ্লাওয়ার শসা দাও। তো ফ্লাওয়ার শসা নাকি ওটা। তারপর ওকে বললাম, ও তো কোনোদিন দেখেনি আমরা, তো ওকে বললাম যে এটা আমরা। তো তারপর ও একটুখানি খেলো আমার থেকে, আরও বিশেষ করে ডাবটাই খেয়েছে। তো আমরা হালকা কিছু খেয়ে নিয়েছি, কারণ মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পথে আমরা এক জায়গায় লাঞ্চ করব, সেই জন্য এখানে আর ভারী কিছু খাইনি। বেরিয়েই দেখো মন্দিরের চারপাশে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে সেখানে অনেক জিনিস রয়েছে, তোমাদেরকে একটু দেখাই কি কি রয়েছে। পুজোর সামগ্রী রয়েছে, তারপরে বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে, অনেক কিছুই রয়েছে। ভেবেছিলাম মুনিয়াকে একটা কিছু খেলনা কিনে দেব, কিন্তু খুব ভালো কিছু পাইনি, মানে কোয়ালিটিটা খুব বেশি একটা ভালো নয়, কিন্তু ওই আর কি ছোট বাচ্চাদেরকে যদি একটু কিছু কিনে দেওয়া যায় সেটা তো ওদের ভালো লাগে, কিন্তু আমি মনের মতন খুব একটা কিছু পাইনি। তো এখানে ওই মায়ের ছবি রয়েছে, পুজোর সামগ্রী রয়েছে, কিন্তু আমার কাছে অলরেডি মায়ের ছবি রয়েছে, আমি আর কিনলাম না সেই জন্য। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এক জায়গায় লাঞ্চ করে নিয়েছি। তো লাঞ্চ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমরা এবার বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে চারপাশটা একটু দেখাচ্ছি কীরকম সুন্দর। তোমরা যদি কেউ কখনো ত্রিপুরাতে ঘুরতে আসো, সেটা ত্রিপুরা ট্যুরিজমের হাত ধরেই হোক অথবা নিজেরাই হোক, তাহলে কিন্তু অবশ্যই ত্রিপুরা সুন্দরীর মন্দিরটা দর্শন করতে ভুলো না। কারণ এই জাগ্রত মায়ের মন্দিরে সকল ইচ্ছা কিন্তু ভক্তদের পূরণ হয়। অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ আসে এখানে। তাহলে আজকে এইটুকুই থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো এবং সুস্থ থেকো, আর এরকমভাবেই তোমরা আমার পাশে থেকো, কাহিনীগুলির সঙ্গে থেকো।